প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি ভালো আছো সবাই। দেখো, আমরা ইতিমধ্যে আলোর প্রতিফলন পড়েছি। তো আমরা বলেছিলাম আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন তিনটি ঘটনা ঘটে। একটি ওই মাধ্যম কর্তৃক শোষিত হয় কিছু আলো, আরেকটি ঘটনা আলো ওই মাধ্যমে বাধা পেয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, আরও একটি ঘটনা দ্বিতীয় মাধ্যমের মধ্য দিয়ে আলো চলে যায়। তো আমরা আজ পড়ব এই তৃতীয় ঘটনা, অর্থাৎ আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আপতিত হয় তখন কিছু আলো প্রতিসরিত হয়, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে চলে যায়। তাহলে সেটাকে আমরা বলছি আলোর প্রতিসরণ। কেন এমনটি ঘটে? কারণ দুটি মাধ্যমের ঘনত্বের ভিন্নতার কারণে আলোর প্রতিসরণ ঘটে। তাহলে আলোর প্রতিসরণ যদি আমরা বলি, আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয় তখন রশ্মিটি দুই মাধ্যমের বিভেদ তলে এর দিক পরিবর্তন করে, আর এই দিক পরিবর্তনের ঘটনাকে আমরা বলি আলোর প্রতিসরণ। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে আলোর যে প্রতিসরণ সেটি মূলত কি দুই মাধ্যমের ঘনত্বের ভিন্নতার কারণে। যদি দুই মাধ্যমে ঘনত্বের ভিন্নতা না হয় তাহলে অবশ্যই সেটি কি প্রতিসরণে কোনো বিষয় আসে না, কারণ সেক্ষেত্রে একই মাধ্যম হয়ে যায়। যদি আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন দুই মাধ্যমের ঘনত্বের ভিন্নতার কারণে আলোকরশ্মি তার দিক পরিবর্তন করে। যদি আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে রশ্মিটি কি করে? অবিলম্বের দিকে বেঁকে আসে। আবার যদি উল্টো হয় ঘটনা, যেমন আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যায় তখন রশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে যায়, যেটি আমরা শিখেছি অষ্টম শ্রেণীতে। তাহলে আলোকরশ্মির প্রতিসরণের এই ঘটনাগুলো আমরা আজ গাণিতিকভাবে ব্যাখ্যা করব এবং তার গাণিতিক সূত্র দিব। কিভাবে সেই সূত্রের সাহায্যে এর সমস্যাগুলো সমাধান করা যায় আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছ যে আলোর প্রতিসরণ বোঝার জন্য প্রতিসরণাঙ্ক একটা রাশি n ব্যবহার করি। n প্রতিসরণাঙ্ক। আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ সেটা কত? 2.99 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটি যখন কোনো মাধ্যমে ভিতর দিয়ে যায় তখন এই বেগটি কমে যায়, অর্থাৎ আলোকরশ্মি যখন এই শূন্য মাধ্যম ব্যতীত অন্য যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে গমন করে তখন তার বেগ এই বেগের সমান থাকে না, তার চেয়ে কমে যায়। এটি একটি মাধ্যমে আলোর বেগ কত গুণ কমে যায় সেটি এই মাধ্যমটার প্রতিসরণাঙ্ক। যেমন পানিতে আলোর বেগ 2.26 × 10⁸ মিটার পার সেকেন্ড। কাজেই আমরা সেই ক্ষেত্রে প্রতিসরণাঙ্ক বলবো। প্রতিসরণাঙ্কের যে সূত্র n = c/v। c শূন্য মাধ্যমে আলোর বেগ, আর v যে মাধ্যমে আলো প্রবেশ করে সেই মাধ্যমে আলোর বেগ। তাহলে n = c/v। তাহলে আমরা যদি শূন্য মাধ্যমে আলোর বেগের মান বসিয়ে দেই 2.99 × 10⁸ মিটার পার সেকেন্ড, অপরদিকে যে মাধ্যমে আলো প্রবেশ করলো অর্থাৎ পানিতে আলো প্রবেশ করলো, পানির মাধ্যমে আলোর বেগ 2.26 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা বসিয়ে দেই এবং আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মানটি পাচ্ছি 1.33। তাহলে 1.33 পাচ্ছি কিসের সাপেক্ষে? শূন্য মাধ্যমের সাপেক্ষে, যে মাধ্যম অর্থাৎ পানিতে আলোর বেগের প্রতিসরণাঙ্ক পাচ্ছি। তাহলে এইবারে আমরা কি করতে পারি? প্রতিসরণের সূত্র ব্যবহার করতে পারবো। সূত্র আমরা অলরেডি প্রতিসরণাঙ্ক কি সেই বিষয়ে আমরা জানলাম যে প্রতিসরণাঙ্ক n = c/v। তাহলে n এর যে প্রতিসরণাঙ্ক ব্যাপারটা সেটি আমাদের দ্বিতীয় সূত্রের সাথে আমরা গাণিতিকভাবে আমরা দেখব। দেখো, প্রথম সূত্রে কি আছে লেখা? আপতন রশ্মি এবং অভিলম্ব দিয়ে আমরা যে সমতলটি কল্পনা করে নিয়েছি প্রতিসরিত রশ্মি সেই একই সমতলে থাকবে। তাহলে আমরা প্রথম সূত্রে কি বলছি বলো? আপতন রশ্মি এবং
লম্ব দিয়ে আমরা যে সমতল কল্পনা করে নিয়েছি প্রতিসরিত রশ্মি সেই একই সমতলে থাকবে। অর্থাৎ আমরা কোনো তল, আমরা যদি কোনো কাঁচ মাধ্যম বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যম কল্পনা করি যেটি বায়ু মাধ্যম থেকে হচ্ছে আলো ওই মাধ্যমে প্রবেশ করে, তাহলে সেখানে যদি আমরা একটা ওই তলের উপর একটি লম্ব অঙ্কন করি এবং ওই লম্ব বরাবর যদি আলোক রশ্মি আমরা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করাই, তাহলে হচ্ছে প্রতিসরিত রশ্মি ঠিক ওই একই সমতলে অবস্থান করবে। এটি হচ্ছে আলোর প্রতিসরণ সম্পর্কিত প্রথম সূত্র। আলোর প্রতিসরণ সম্পর্কিত দ্বিতীয় সূত্রটি হলো প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, যেটা আমরা প্রতিসরণাঙ্কের ব্যাপারটি আমরা বলেছি, প্রতিসরণাঙ্ক n1, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক n2, আপতন কোণ হচ্ছে প্রথম মাধ্যমের ক্ষেত্রে θ1 এবং প্রতিসরিত কোণ হচ্ছে θ2 হলে, তাহলে আমরা এই সম্পর্কটি পাচ্ছি n1 sin θ1 = হচ্ছে n2 sin θ2। তাহলে n1 কি বলো? n1 হচ্ছে প্রথম মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরণাঙ্ক, আর দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে n2, আপতন কোণ এই ক্ষেত্রে হচ্ছে θ1, আর প্রতিসরিত যে কোণটি সেটি হচ্ছে θ2। তাহলে আমরা এই রিলেশন বা এই সম্পর্ক ব্যবহার করে আমরা প্রতিসরণের যে সমস্যাগুলো আছে সেগুলো অনেক সমস্যার সমাধান আমরা করতে পারবো। n1 sin θ1 = হচ্ছে n2 sin θ2। এবার তুমি যেই সূত্র পেয়েছিলে সেখান থেকে তুমি n1 যদি 1 ধরে নাও, অর্থাৎ বায়ু মাধ্যমের জন্য যদি n1 = 1 ধরে নাও, যেমন হচ্ছে তুমি আবার সূত্রটি দেখে নাও, এই সূত্রে n1 = 1 ধরলে তাহলে তুমি n2 সমান পাচ্ছ, দেখো sin θ1 বাই sin θ2। তুমি আবার দেখে নাও, এই যে নিচের যে সূত্রটি আছে n1 = 1 ধরলাম, তাহলে এই পাশে 1 হলো, বাম পাশে 1 হলো, আর বা ইকুয়াল টু বাম পাশে 1 হলে sin θ1 = n2 sin θ2। তাহলে আমরা এই সমীকরণটি লিখতে পারি, যদি n1 = 1 ধরি, n2 সমান হচ্ছে sin θ1 বাই হচ্ছে sin θ2। যেহেতু n2 এর মান 1 থেকে বেশি, অর্থাৎ n1 হচ্ছে আমরা বায়ু মাধ্যমের জন্য ধরেছি, আর n2 এর মান তাহলে কি সেটি ঘন মাধ্যম বায়ু অপেক্ষা, তাহলে n2 এর মান 1 থেকে বেশি, তাই যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো? θ2 is less than θ1। তাহলে θ2 is less than θ1 যদি হয়, দেখো প্রতিসরণের পর আলোক রশ্মি কি করবে? তাহলে আলোক রশ্মি হচ্ছে অবিলম্বের দিকে বেঁকে যাবে। যে কথা আমরা পূর্বেই বলেছিলাম, আলোক রশ্মি যখন কোনো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন রশ্মিটি অবিলম্বের দিকে বেঁকে আসে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার সেটি হবে যে n1 = 1 মানে হচ্ছে বায়ু মাধ্যম ধরি, তাহলে হচ্ছে n2 এর মান 1 অপেক্ষা বেশি, সেই ক্ষেত্রে হচ্ছে আলোক রশ্মিটি হচ্ছে অবিলম্বের দিকে বেঁকে যাবে। n বেশি হলে আমরা অনেক সময় তাকে ঘনমাধ্যম বলি। মনে রাখতে হবে এখানে মাধ্যমের ভরের কারণে ঘন বলছি না, এটাকে ঘন বলতে বোঝানো হচ্ছে যে n এর মান বেশি। কাজেই প্রতিসরণের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলতে পারি আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবার সময় প্রতিসরিত রশ্মি কি করবে? অবিলম্বের দিকে বেঁকে আসবে। আবার উল্টোটা হবে, আবার ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আলো যাবে তখন সেটি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। যেমন আমরা নিচের চিত্রে সেই ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি। যখন হালকা মাধ্যম থেকে আলো ঘন মাধ্যমে প্রবেশ করে, দেখো নিচের চিত্রে, প্রথম চিত্রে, তাহলে হচ্ছে রশ্মিটি হচ্ছে অবিলম্বের দিকে বেঁকে আসছে। অপরদিকে দ্বিতীয়টা দেখো, ঘন থেকে যখন হালকা মাধ্যমের দিকে যাচ্ছিল, এরো চিহ্ন খেয়াল করো, তাহলে হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে রশ্মিটি হচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এটি আমরা দ্বিতীয় সূত্র থেকে এই ব্যাখ্যাটা করতে পারবো। এবার আমরা দেখি এখানে যে আমরা যে চিত্রটি দেখেছিলাম, দ্বিতীয় চিত্রটি, সেখানে একটি রশ্মি যদি 60 ডিগ্রি কোণে বাতাস থেকে একটি মাধ্যমে প্রবেশ করে 45 ডিগ্রি কোণে প্রতিসরিত হয়, অর্থাৎ θ1 হচ্ছে আমার কত? 60 ডিগ্রি, আর θ2 = হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমার বলা হয়েছে দ্বিতীয় মাধ্যমটি
প্রতিসরণাঙ্ক কত। তাহলে বাতাস থেকে বলা হয়েছে, তার মানে n1 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে n1 1 যদি হয় আর θ1 60 ডিগ্রি, তাহলে 1 ইন্টু সাইন θ1 মানে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু n2। আর এখানে বলাই আছে যে প্রতিসরণ কোণ হচ্ছে 45 ডিগ্রি, তাহলে n2 সাইন 45 ডিগ্রি। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ n2 ইকুয়াল টু হচ্ছে সাইন 60 ডিগ্রি বাই হচ্ছে সাইন 45 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.22। তার মানে হচ্ছে যেটি হচ্ছে কি বলো, এটি হচ্ছে ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ হচ্ছে এটি ঘনমাধ্যম। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘনমাধ্যমে প্রবেশ করে তখন দেখো যে প্রতিসরণ কোণের মান সেটি কম হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে রশ্মিটি ঘনমাধ্যমে প্রবেশ করেছে, এটা আমরা বুঝতে পারি। এবং ঘনমাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই ক্ষেত্রে 1-এর চেয়ে বেশি আসছে, 1.22 আসছে। এবার আমরা দেখো আপেক্ষিক প্রতিসরণাঙ্কের কথা বলছি। আমরা বলছি কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক সব সময় 1 থেকে বেশি হয়, কারণ প্রতিসরণাঙ্ক যেহেতু শূন্য মাধ্যমের সাথে, সেই মাধ্যমে আলোর বেগের তুলনা এটি 1 থেকে বেশি হবে। মাঝে মাঝে এক মাধ্যমের প্রতিসরণাঙ্কের তুলনায় অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক প্রকাশ করা হয়, তখন কোনটির সাথে কোনটির তুলনা করা হয়েছে তার উপর নির্ভর করে সেটি 1 থেকে কম হতে পারে। যেমন পানিকে প্রথম মাধ্যম যদি আমরা ধরি এবং কাচকে দ্বিতীয় মাধ্যম বলি, তাহলে আমরা এখানে দেখো আমাদের যে চিত্রটা ছিল সেই চিত্রে, তাহলে দ্বিতীয় চিত্রে আমরা দেখো যেটা চিত্র এর আগে ছিল, তাহলে n1 sin θ1 ইকুয়াল টু n2 sin θ2। তাহলে n1 এর মান তুমি পানির ক্ষেত্রে 1.33 জানো, n2 ইকুয়াল টু 1.52 জানো। তাহলে পানির তুলনায় কাচের প্রতিসরণাঙ্ক কত হবে সেই হিসেবটা তুমি যদি করো, তাহলে তুমি পাচ্ছ n2 বাই n1 ইকুয়াল টু হচ্ছে sin θ1 বাই হচ্ছে sin θ2 ইকুয়াল টু হচ্ছে কত পাচ্ছ, দেখো এখানে 1.52 ডিভাইডেড বাই 1.33, তাহলে এখানে মান পাচ্ছি আমরা 1.14, যেটি হচ্ছে 1 থেকে বেশি। তাহলে পানির তুলনায় কাচের প্রতিসরণাঙ্ক কত, 1.44, তার মানে 1-এর চেয়ে বেশি। তাহলে নিশ্চয়ই আপেক্ষিক প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে, তাহলে আমরা এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক তুলনা করতে পারি, আর সেটাকে আমরা বলছি হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এবার আমরা দেখব হচ্ছে সংকট কোণ বা ক্রান্তি কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তো এখানে কখন এটি হবে, আমরা অলরেডি জেনেছি যে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন হচ্ছে রশ্মিটি দিক পরিবর্তন করে। এখন এরকম যদি হয় যে আলোক রশ্মি যখন এক ঘনস্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে এবং সেক্ষেত্রে ঘনমাধ্যমের যে কোণের জন্য, অর্থাৎ আপতন কোণের যে মানের জন্য আলোক রশ্মির প্রতিসরণ কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল ঘেঁষে যায়, তখন সেই কোণগুলোকে আমরা বলি হচ্ছে সংকট কোণ। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে লাল যে রশ্মিটি ইনসিডেন্ট রে, সেটি যখন হচ্ছে আপতিত হলো, এমন একটা কোণে আপতিত হলো যে রশ্মিটি হচ্ছে, দেখো এখানে গ্লাস আর এয়ার মাধ্যমের যে বিভেদ তল সেটি তল ঘেঁষে চলে যাচ্ছে, তার মানে হচ্ছে এখানে প্রতিসরণ কোণ আর ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। এবং এখানে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল θc সেটার মান হচ্ছে 42। তাহলে কাছ থেকে যদি বায়ু মাধ্যমে আলোক রশ্মি এভাবে 42 প্রায় 42 বা তার কাছের ভিন্নতার জন্য একটু ভিন্নতা হবে, তো 42 প্রায় এটার মতো আলোক কোণে যদি আপতিত হয় রশ্মিটি, তাহলে সেটি বিভেদ তল ঘেঁষে চলে যাবে, অর্থাৎ রশ্মিটি কি করবে বলো, রশ্মিটি হচ্ছে বিভেদ তল ঘেঁষে চলে যাওয়া মানে প্রতিসরণ কোণ হচ্ছে 90 ডিগ্রি হওয়া। তো পরের চিত্রে আর একটু সুন্দর করে আমরা বুঝতে পারি। দেখো এখানে দেখো সংকট কোণের বিষয়টি কিভাবে বলি আমরা। এখানে আমরা ধরে নিচ্ছি একটি ঘন মাধ্যম, এরপরে দেখো এখানে একটি রশ্মি আপতিত হলো, এবার আমরা একটা অভিলম্ব এখানে অঙ্কন করে নিলাম
এবার প্রতিসরিত হবে কোন দিকে? বিভেদ তল। দেখো বিভেদ তল বরাবর প্রতিসরিত হলো। তাহলে এখানে যে কোণটি গণমাধ্যমে দেখো দেখা যাচ্ছে এই থিটা সি, এই ঘনমাধ্যমের এই থিটা সি কে আমরা বলছি হচ্ছে সংকট কোণ। তাহলে আপতন কোণের যে মানের জন্য কি হচ্ছে বলো? প্রতিসরণ কোণের মান হচ্ছে কি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। সেরকম একটা সিচুয়েশনের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে সংকট কোণ বা ক্রান্তি কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যেটাকে আমরা থিটা সি বলছি। তো এরপরে আমরা দেখি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের বিষয়টি অবশ্যই হচ্ছে সংকট কোণের সাথে রিলেটেড আছে। যে আপতন কোণের মান যখন সংকট কোণ থেকে বড় হয়, হ্যাঁ, আমরা যে আপতন কোণের মান বলছি সেটা যখন সংকট কোণের থেকে বড় হয়, তখন আলোক রশ্মি কি হয় বলো? প্রতিসরিত না হয়ে বিভেদ তল থেকে একই মাধ্যমে কি করে? প্রতিফলিত হয়ে ফিরে আসে। একে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। এর অর্থ হলো গণমাধ্যম থেকে আপতিত রশ্মি দুই মাধ্যমে বিভেদ তলে সাধারণ প্রতিফলনের যে নিয়মগুলো আছে সম্পূর্ণরূপে সেই নিয়ম অনুসরণ করে পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য অবশ্যই হচ্ছে ঘনমাধ্যম থেকে আলোক রশ্মি হালকা মাধ্যমের দিকে যেতে হবে এক। দ্বিতীয় হচ্ছে আলোক রশ্মির ক্ষেত্রে যে আপতন কোণ সেটি অবশ্যই হচ্ছে সংকট কোণ অপেক্ষা বড় এক বলছি। আরেকটা হলো ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার কথা বলছি। তাহলে দেখি আমরা, সেটাই হচ্ছে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। দেখো সংকট কোণ হচ্ছে থিটা সি এর ক্ষেত্রে দেখো তুমি প্রতিসরণ কোণ মাঝখানের যে লাল বর্ণের রশ্মিটি এর চেয়ে যখন বেশি কোণে আপতিত হয়, যেমন হচ্ছে এখানে নীল বর্ণের যে রশ্মিটি তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হলো, ফলে রশ্মিটি পুনরায় হচ্ছে নীল বর্ণের রশ্মিটি দেখো প্রথম মাধ্যমে ফিরে আসছে। অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এখানে ঘটেছে। সেটি কেন ঘটেছে? সংকট কোণের চেয়ে বেশি কোণে আলোক রশ্মি আপতিত হওয়ার কারণে ঘটছে। তাহলে এখানে তিনটা রশ্মি, আমরা সবুজ রশ্মিটি প্রতিসরিত হয়েছে বোঝাচ্ছি, লাল রশ্মিটি হচ্ছে সংকট কোণ তৈরি করেছে সেটা বোঝাচ্ছি, আর নীল বর্ণের রশ্মিটি আমরা বলেছি হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ হচ্ছে চিত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটেছে সেটা আমরা দেখাচ্ছি। তো এরপরে দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত যেটা আমরা বললাম আরেকবার সেটি স্মরণ করতে চাই। আলোক রশ্মি কেবলমাত্র ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় এটি ঘটে এক। দ্বিতীয় হচ্ছে ঘনমাধ্যমে আপতন কোণ অবশ্যই হচ্ছে এর মাধ্যম দুটির সংকট কোণ থেকে বড় হতে হবে। তাহলে এই দুটি শর্ত যদি মানে, তাহলে সেই ক্ষেত্রে কি ঘটবে বলো? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। তাহলে আমরা যে বিষয়গুলো শিখলাম আর একটু আমরা পুনরায় ব্যাকে যাচ্ছি। দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন শিখেছি, এরপরে আমরা শিখেছি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের চিত্র সাপেক্ষে ব্যাখ্যা, এরপরে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে সেটাকে সংজ্ঞায়িত করেছি, এর আগে শিখেছি হচ্ছে সংকট কোণ কিভাবে নির্ণয় করা যায় সেটা চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমরা শিখেছি হচ্ছে সংকট কোণ কাকে বলে এবং সেটি চিত্র দিয়ে হচ্ছে ব্যাখ্যা, যে যদি কাচ আর হচ্ছে বায়ু হয় তাহলে সংকট কোণ কত হবে সেরকম একটা বিষয় আমরা দেখিয়েছি। এরপরে আমরা শিখেছি আপেক্ষিক প্রতিসরণাঙ্ক কি সেটা দেখেছি, যে একটি মাধ্যমের প্রতিসরণাঙ্কের সাথে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্কের তুলনা, এইটা আমরা দেখেছি এবং সেখানে আমরা প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র সেটা আমরা ব্যবহার করে বলতে পারছি। এরপরে একটি ছোট্ট অঙ্ক আমরা দেখেছি এখানে, যে আপতন কোণ দেওয়া আছে আর হচ্ছে প্রতিসরণ কোণ দেওয়া আছে, তারপরে বলছি হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এখানে স্মরণে রাখতে হবে যে এটি বাতাস থেকে বলেছি, অর্থাৎ হচ্ছে n1 = 1 ধরেছি আমরা এরপরে কি বলেছি? প্রতিসরণাঙ্ক n1 = 1 ধরে আমরা n2 এর মান বলেছি এবং সেই ক্ষেত্রে n2 এর মান যে >1 হয়, হ্যাঁ কেন হয়, এবং আলোক রশ্মি কোন দিক থেকে কোন দিকে বেঁকে যাবে, হালকা থেকে ঘন হলে কোন দিকে রশ্মিটি বাঁকবে, আবার ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে সেটি কোন দিকে বাঁকবে সেটিও আমরা বলেছি। প্রতিসরণের দুটি সূত্রের কথা উল্লেখ করেছি আমরা,
এবং সেখানে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের কথা বলেছি। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ আমরা দেখেছি এবং সেই গাণিতিক রূপের ব্যবহার আমরা করতে পেরেছি। এরপরে আমরা প্রতিসরণ কি সেটা আমরা আলোর বেগ এবং ওই মাধ্যমে বেগের সাথে তুলনা করে প্রতিসরণাঙ্ক কি হবে রাশিটি সেই সম্পর্কে সেই রাশিটি আমরা প্রতিপাদন এখানে দেখেছি এবং এখানে শূন্য মাধ্যমে আলোর বেগ ও অন্য একটি মাধ্যমে আলোর বেগের মান বসিয়ে আমরা সেটার প্রতিসরণাঙ্ক কত হয় ওই মাধ্যম সাপেক্ষে সেটাও আমরা দেখিয়েছি। এরপরে আমরা বলেছি প্রতিসরণ কি। তো আশা করছি তোমরা সমস্ত বিষয়গুলো বুঝতে পারবে এবং এই ভিডিওটা পুনরায় তোমার জন্য আমি রিভিউ করলাম যে তুমি এটা একবার দেখলে তোমার বইয়ের যে বিষয়বস্তু আছে সেটি তোমার কাছে খুব ভালোভাবেই মনে পড়বে। ওকে, তাহলে ভালো থেকো, এ পর্যন্তই।